উনি গিয়েছেন ফাউন্ডেশন স্টোন লেইং সিরিমনি স্পেশাল ইকোনমিক জোনে সাবরুমে গেছেন। আহ, গিয়ে উনি মুখ্যমন্ত্রী যে ডায়লগটা দিয়েছেন ওখানে উনি ত্রিপুরার মিডিয়াকে একটা থ্রেট দিয়েছেন যে অতি উৎসাহিত পত্রপত্রিকা মানুষকে বিভ্রান্ত করছে, ইতিহাস তাদের ক্ষমা করবে না, মাফ করবে না, আমি বিপ্লব দেব, কোনোদিন মাফ করব না তাদের, এবং আমি যা বলি তা করে যাই, ইতিহাস সাক্ষী, আমার নাম বিপ্লব দেব। আমি এবার কয়েকটা কথা বিপ্লব দেবকে বলতে চাই। হুম প্রথম 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 কথা হচ্ছে বিপ্লব দেবকে, আপনি একটা জিনিস জানেন যে আপনার এই 48 বা 50 বছর বয়স অবধি আপনার লাইফে অ্যাচিভমেন্টটা কি ছিল? আপনি কোনো ভালো কোনো চাকরি করেছেন যেটা বলতে পারেন, বা কোনো পড়াশোনা করেছেন, বা কোনো কিছু সোশ্যাল সার্ভিস করেছেন, বা কিছু করেছেন আপনি জীবনে যেটা বলার যোগ্য? আপনি নিজে বাংলা বলতে পারেন না, আপনি ইংরেজি ছেড়েই দিলাম, হিন্দিও বলতে পারেন না ঠিক করে, বাংলা ইংলিশের খিচুড়ি। আপনার জীবনে অ্যাচিভমেন্টটা কি? একটা মানে আপনি বাটপারি করে সমস্ত মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে, জুমলা প্রতিশ্রুতি ভীষণ ডকুমেন্টে দিয়ে, ফ্রি সেলফোন দেওয়া হবে ত্রিপুরার সম ইউথকে, 50,000 গভর্নমেন্ট চাকরি দেওয়া হবে এক বছর, প্রথম বছরে 7th পে কমিশন দেওয়া হবে, রেগার দিনমজুরি 340 টাকা করা হবে, বৃদ্ধদের 2,000 টাকা মাসে ভাতা দিতে হবে, দেওয়া হবে সবকিছু। আপনি বিপ্লব দেব, আপনি যে মুখ্যমন্ত্রী যে হয়েছেন, মানুষকে 2 নাম্বারির উপরে 2 নাম্বারি করে বাটপারি করে আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন। তো আপনি বাটপার ছাড়া কি বলুন? আপনার এখন বয়স 48 বা 50 হবে, এরকম হবে আপনার বয়স হবে। আপনার জীবনে অ্যাচিভমেন্ট কি? আপনি কি করেছেন? আপনি কি পড়াশোনা করেছেন কেউ জানে না। আপনি কোনো একটা ভাষা বলতে পারেন না ঠিক করে, ঠিকভাবে একটা আপনার পড়াশোনা করার বা বোঝার কোনো যোগ্যতা নেই। সেই মুখ্যমন্ত্রী যখন থেকে হয়েছেন আপনি ত্রিপুরাকে অসম্মান করছেন সারা ভারত বা বিশ্বের মধ্যে, যে মহাভারতের যুগে নাকি ইন্টারনেট ছিল, তারপর ধৃতরাষ্ট্র সঞ্জয় নাকি ওই কি বলে এই ইন্টারনেটে নাকি দেখেছে কুরুক্ষেত্রের যুদ্ধ, তারপর সিভিল সিভিল ইঞ্জিনিয়াররা সিভিল সার্ভিসে যাবে, মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা যাবে না, তারপর ডায়না হেডেন ইন্ডিয়ান বিউটি না ঐশ্বর্য। তো এই যে আপনি যে মূর্খের মতো যে গত 2.5 বছর ধরে বিপ্লব দেব আপনি যে এই যে মূর্খের মতো যে কথাবার্তাগুলো যে বলেছেন, তো এটা তো সারা ভারতবর্ষ জানে যে আপনি একটা মূর্খ। তো এখন কথা হলো, আপনি মূর্খ হয়ে যখন এত বড় একটা ডায়লগ দেন যে ইতিহাস মাফ করবে না এবং বিপ্লব দেবও কোনোদিন মাফ করবে না। আপনি যে এখন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, আপনাকে কে বানিয়েছে মুখ্যমন্ত্রী? আপনি জানেন আপনাকে কে বানিয়েছে মুখ্যমন্ত্রী? আপনাকে মানুষ বানিয়েছে মুখ্যমন্ত্রী, আপনাকে মিডিয়াও বানিয়েছে মুখ্যমন্ত্রী। আপনি মিডিয়ার সাপোর্ট ছাড়া জিরো। আপনি দেখবেন, আর আপনাকে আমি একটা কথা বলে দিই অ্যাজ এ ওয়েল উইশার, আপনার মুখ্যমন্ত্রীদের খুব বেশি হলে ম্যাক্সিমাম 3 মাস আছে, ডিসেম্বরের পরে আপনি মুখ্যমন্ত্রী থাকছেন না, এটা ডিসাইড হয়ে গেছে। তা আপনি এই কয়েক মাস আনন্দ করুন, কিন্তু এরকম ভাবে মিডিয়াকে কখনো থ্রেট দেবেন না। মিডিয়ার কাছে পলিটিশিয়ানরা হচ্ছে একটা পিঁপড়ের মতো। পলিটিশিয়ানদের ইমেজ, পলিটিশিয়ানদের কেরিয়ার মিডিয়া তৈরি করে, মানুষ তৈরি করে। আপনি যে বিপ্লব দেব মুখ্যমন্ত্রী এবং বিপ্লব দেব জিম ইনস্ট্রাক্টর বা বিপ্লব দেব দিল্লির ড্রাইভার না, এটা ডিফারেন্স হচ্ছে মিডিয়া, এবং এটা ডিফারেন্স হচ্ছে ত্রিপুরার জনগণ, যারা নাকি আপনার বাটপারি বিশ্বাস করে আপনাকে ভোট দিয়ে মুখ্যমন্ত্রী করেছে। কিন্তু আপনি যে কত বড় মূর্খমন্ত্রী এটা কিন্তু ত্রিপুরার মানুষ কিন্তু বুঝতে পারছে এখন। তো আমি বিপ্লব দেবকে বলবো, আমার কথা আপনি নিশ্চয়ই শুনছেন কারণ জানি আমার সমস্ত লাইভ দেখা হয় আপনাদের। আমি বিপ্লব দেবকে বলবো, আপনি এখন থেকে এই বড় বড় মন্তব্যগুলো করবেন না যে আমি বিপ্লব দেব, আমি মাফ করব না, ইতিহাস মাফ করবে না। আরে ইতিহাস তো আপনাকে মাফ করবে না, আপনি যে বাটপারি করে ক্ষমতায় এসছেন। ইতিহাস আপনাকে মাফ করবে না যে আপনি যখন জামুরিতে ছিলেন উদয়পুরে
এক মেয়ের হাত ধরে টেনেছিলেন, তারপর জামজুরির লোকেরা আপনাকে এমন কেলানো দিয়েছে যে আপনি দিল্লি পালিয়ে গেছেন কয়েক বছরের জন্য। তারপর ইতিহাস ইতিহাস আপনাকে মাফ করবে না। এই যে আপনি জুলাই মাসে যিনি আপনাদের পার্টির ফাউন্ডার ছিলেন, একজন মেম্বার প্রসেনজিৎ চক্রবর্তী, আগরতলায় বিজেপির, এই প্রসেনজিৎ চক্রবর্তীকে আপনি নিজে ইনস্ট্রাকশন দিয়ে ওকে মারিয়েছেন। এবং আমি ত্রিপুরার আরেকজন জার্নালিস্ট যে মানে খুব গভীরভাবে আঘাত পেয়েছেন, আমি ওই টপিকে আসছি কয়েক মিনিটের মধ্যে। তো আমি বিপ্লব দেবকে বলবো যে আপনি যে এখন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব হয়েছেন, এটা পুরোটাই কিন্তু মিডিয়া এবং জনগণের সৃষ্টি। কিন্তু আপনি মনে রাখবেন, আপনার ক্ষমতাটা টেম্পোরারি, আর কয়েক মাস আপনি আছেন ক্ষমতায়, তারপর কিন্তু আপনি ক্ষমতায় থাকবেন না, তারপর কোর্টে দৌড়াবেন, তারপরে কি হবে ভগবান জানে, কোন জেলে যাবেন, কি করবেন, যে পরিমাণ করাপশন হচ্ছে। এটা ক্যান্সার ড্রাগ স্ক্যামই হোক ত্রিপুরায়, বা মদের লাইসেন্স দেওয়াই হোক, বা এখন ত্রিপুরা আরবান ডেভেলপমেন্ট টুডার মানে 1000 কোটি টাকার উপরে স্ক্যাম হোক, বিভিন্ন রকমের স্ক্যাম চলছে কিন্তু ত্রিপুরাতে এখন। এবং বন্ধুরা, আমার কথা আপনারা যারা শুনছেন, আপনাদের কয়েকটা বাস্তব তুলে ধরি যে বিজেপি পার্টির মধ্যে 90% এখন সব বিপ্লব দেবের বিরুদ্ধে চলে গেছে। কারণ এরকম একজন মূর্খ মানে মানুষ ওদের পার্টিটাকেও ডোবাচ্ছে, এবং বেশিরভাগই এমএলএ থেকে শুরু করে সব এখন রেডি, খালি মুখ্যমন্ত্রী কবে বদল হবে। আমি জানি না নতুন মুখ্যমন্ত্রী হলে পরে কতটুকু কাজ হবে, কিন্তু এতটুকু আমি জানি যে নতুন যেই মুখ্যমন্ত্রী হোক না কেন বিজেপির, আগামী কয়েক মাসের মধ্যে যে এরকম গরু ছাগলের মতো কি বাইরে গিয়ে কথা বলবে না, বা ত্রিপুরাকে এইভাবে নাক কাটাবে না। ত্রিপুরার যে কি বলে মহাভারতের যুগে ইন্টারনেট ছিল, এই ছিল সেই ছিল, আজে বাজে কথাবার্তা। হ্যাঁ, আর বিপ্লব দেবকে আমি বলবো যে আপনি নিজেকে আগে চিন্তা করুন, যাচাই করুন। ত্রিপুরাটা আপনার বাপের না। ত্রিপুরাতে আপনি বাটপারি করে ক্ষমতায় এসছেন, এবং যেভাবে এসছেন ক্ষমতাতে ঠিক ওইভাবে আপনি দেখবেন কিভাবে আপনাকে ক্ষমতা থেকে বিদায় করা হয়। আপনি দেখবেন, আপনার সাঙ্গপাঙ্গরা যারা আমার ভাষণ শুনছে, আপনারাও দেখবেন কিভাবে আপনাকে বিদায় করা হয় ত্রিপুরা থেকে। তো এখন কথা হচ্ছে, আপনি যে মিডিয়াকে বলছেন যে ইতিহাস সাক্ষী থাকবে, তো ইতিহাস তো সাক্ষী থাকবে। আপনি যে বাটপারি করেছেন এটা তো ইতিহাস তো সাক্ষী। এবং আপনি যে বাটপারি যে করেছেন, ছলনা করেছেন, প্রতারণা করেছেন, হাজার হাজার লক্ষ লক্ষ বেকার যুবক যুবতীদের ফ্রি স্মার্টফোন দেবেন, 50,000 গভর্নমেন্টে চাকরি দেবেন, তারপর আপনার বিরুদ্ধে কেউ কথা বললে অ্যাটাক করাচ্ছেন ওকে, সাংবাদিককে বা মিডিয়াকে। তো আপনি যে এই যে প্রতারণা যে করেছেন 2018 থেকে এখন অবধি, তো এটা ইতিহাস মনে রাখবে। তো ইতিহাস আপনাকে জবাব দেবে, আপনি ইতিহাস থেকে খুব ভালো জবাব পাবেন। এবং জেনে রাখুন, ত্রিপুরা না শুধু, সারা পৃথিবীতে এটা যে কোনো ডিক্টেটর হোক, এটা হিটলার হোক, মুসোলিনি হোক, এটা সাদ্দাম হোসেন হোক, যে কোনো ডিক্টেটর, ওদের ফলটা খুব করুণ হয়, খুব মানে খুবই বিভৎস হয় ফলটা। তো এই জন্য আমি বিপ্লব দেবকে বলবো, এই বড় বড় ডায়লগ গুলো ছেড়ে মিডিয়াকে থ্রেট দিয়ে আপনি নিজেকে, আপনি আয়নার সামনে দাঁড়িয়ে দেখুন, আপনি নিজেকে 2-3টে ছোট্ট প্রশ্ন জিজ্ঞেস করুন যে আমি বিপ্লব দেব 50 বছর অবধি আমি কি করেছি, আমার কি শিক্ষাগত যোগ্যতা, আমি সোসাইটিতে কি কন্ট্রিবিউট করেছি। আমি 30টা গাড়ির কনভয় নিয়ে ঘুরছি এখন, কারণ জনগণ আমাকে মুখ্যমন্ত্রী বানিয়েছে, কারণ এগুলো তো জনগণের পয়সা, জনগণের সবকিছু। কিন্তু আপনি নিজে মানুষ হিসাবে কি করেছেন? আপনি কখনো সোশ্যাল সার্ভিস করেছেন? আপনি কোনো মানুষের ভালো করেছেন? আপনি কারোর জন্য কিছু ভালো করেছেন মুখ্যমন্ত্রী হওয়ার আগে? কে জানে আপনাকে ত্রিপুরাতে। আপনি বাংলা শিখুন, হিন্দি শিখুন, ঠিক করে বলুন, প্রথমে মানুষ হন। প্রথমে মানুষ হলে পরে মানুষ আপনাকে সম্মান করবে। কিন্তু আপনি যেভাবে থ্রেট দিচ্ছেন যে মিডিয়াকে দেখে নেওয়া হবে, ইতিহাস ক্ষমা করবে না, বিপ্লব দেব ক্ষমা করবে না, বিপ্লব দেব যা বলে করে। আরে বিপ্লব দেব কে রে ভাই? দিল্লিতে একটা জিম ইনস্ট্রাক্টর, তারপর একটা ড্রাইভার, তারপর একটা এমপির একটা বগল দাবা করা অ্যাসিস্ট্যান্ট, একটা অর্ধ মূর্খ, একটা ঠিক করে একটা ভাষা বলতে পারে না। কে বিপ্লব দেবটা? কে? হু ইজ বিপ্লব দেব? বাটপারি করে ক্ষমতায় এসছে বলেই তো এখন মুখ্যমন্ত্রী।
এরকম তো বাটপারি করে ক্ষমতায় এসে কত মুখ্যমন্ত্রী জেলে পড়ছে এখন। ওই, ঝাড়খণ্ডের মুদকোটা থেকে শুরু করে হরিয়ানার চৌথালা, ওরা আছে না যাবজ্জীবন জেলে। এজন্য আপনি মিডিয়াকে কখনো ধমকি দেবেন না। আয়নাতে নিজেকে প্রথমে দেখুন। আপনি যে বিপ্লব দেব, আপনি কে? আপনার কি যোগ্যতা, কি আছে আপনার? আপনি যে এত বড় বড় জিনিস লাফাচ্ছেন, বিপ্লব দেব ক্ষমা করবে না। কে আপনি? বাটপারি করে ক্ষমতায় বসেছেন মশাই, তারপর ক্ষমতা থেকে আপনাকে সরিয়ে দেওয়া হবে ঠিক ওইভাবে। তখন আপনি কোথায় যাবেন? কোর্ট কাছারি করে জেলে ঘুরতে থাকবেন আপনি সারা জীবন। হ্যাঁ, একটা কথা ঠিক, আপনি যেটা বলেছেন, আপনার কথার লাস্ট লাইনটা খুব সত্যি, যে ইতিহাস সাক্ষী থাকবে। ইতিহাস সাক্ষী থাকবে যে বিপ্লব দেবকে কিভাবে ক্ষমতা থেকে নামানো হয় এবং বিপ্লব দেব কিভাবে জেলে জেলে ঘোরে। এটা কিন্তু ত্রিপুরার ইতিহাস, মানে ইতিহাস সাক্ষী থাকবে। ত্রিপুরার মানুষও সাক্ষী থাকবে, ইতিহাসও সাক্ষী থাকবে। তারপর আমি যে দুঃখজনক ঘটনায় আসছি সেটা হচ্ছে যে বিজেপিরই সাংবাদিকরা যখন নাকি বিজেপি ছেড়ে বিজেপির সমালোচনা শুরু করে, বিশেষ করে বিপ্লব দেবের সমালোচনা শুরু করে, তখন বিপ্লব দেব নিজে থেকে ফোন করে সাংবাদিকদের উপর বা যেই সমালোচনা করছে ক্রিমিনাল অ্যাটাক স্টেজ করায়। আপনারা যারা প্রসেনজিৎ চক্রবর্তীকে চেনেন, আমি বলছি এক্সাক্ট কোন ডেটটাতে, আমি বলছি, জাস্ট এ মিনিট। আপনারা বিজেপির সবাই চেনেন যে প্রসেনজিৎ চক্রবর্তী, যিনি বিজেপির ফাউন্ডিং মেম্বারের মধ্যে অন্যতম ছিলেন, বিজেপি স্পোক্স পারসন ছিলেন, এবং 2018-তে বিজেপির ত্রিপুরাতে জয়ের একজন কাণ্ডারি ছিলেন প্রসেনজিৎ চক্রবর্তী। এই প্রসেনজিৎ চক্রবর্তী মানে নিজের যে আইডিয়ালস, সেসব আইডিয়ালের সাথে যখন দেখলেন যে বিপ্লব প্রতিমা এবং এই ক্রিমিনালদের আইডিয়ালের কোনো মিল নেই, উনি পার্টি থেকে বেরিয়ে গেলেন, বিজেপি থেকে, এবং নূতন একটা পার্টির প্ল্যাটফর্মের উনি প্রিপারেশন নিলেন এবং উনি একটা ভাষণ দিলেন। ভাষণ দেওয়ার ঠিক 3 দিনের মাথাতে ওই ভাষণে উনি বিপ্লব দেবকে বলেছিলেন যে বিপ্লব দেব অনেক রকমের 2 নম্বরই করছে, অনেক কিছু করছে। জুলাইয়ের 3 তারিখ, যেটা প্রসেনজিৎ চক্রবর্তী ভিডিওতে বলেছে, যে বিপ্লব দেব গুন্ডা বাহিনী পাঠিয়েছে, প্রায় 150 উপরে গুন্ডা প্রসেনজিৎ চক্রবর্তীর আগরতলার বাড়িতে বিভৎসভাবে মারা হয়েছে প্রসেনজিৎ চক্রবর্তীকে, এবং প্রসেনজিৎ চক্রবর্তীর বাড়িঘর একদম ধ্বংস করা হয়েছে, ল্যাপটপ গুলো অব্দি নিয়ে যাওয়া হয়েছে প্রসেনজিৎ চক্রবর্তী থেকে। প্রসেনজিৎ চক্রবর্তীর কি পাপ কি করেছিল প্রসেনজিৎ চক্রবর্তী? যে বিপ্লব দেবের বিরুদ্ধে কথা বলেছিল ওপেনলি, এবং বিপ্লব দেব নিজে এই আক্রমণ সংগঠিত করিয়েছে। এটা প্রসেনজিৎ চক্রবর্তীর নিজের কথা, ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। তারপরে দুঃখজনক ঘটনা হলো যে, আমি বলছি কথাটা, বিপ্লব দেবের এই যে সাউথে উনি যে স্পিচ দিলেন, মিডিয়াকে যে থ্রেটেন দিলেন যে মিডিয়াকে দেখে নেব, ইতিহাস দেখে নেবে, বিপ্লব দেব দেখে নেবে, ক্ষমা করে না, এটার বিরুদ্ধে ত্রিপুরার পুরো সংবাদ জগৎ এখন এক হয়ে গেছে। এখন আর বিজেপির মিডিয়া, অন্য কোনো সিপিএম এর মিডিয়া টিডিয়া কিছু নেই। এখন সব মিডিয়ার সাংবাদিকরা এখন সব একত্র হয়েছে। আজকে ওদের মিটিংও গেছে, কিন্তু ওখানে একজন সাংবাদিক, যে নাকি বিজেপির সাংবাদিক বলেই পরিচিত এবং আগরতলার একটা পত্রিকার সাংবাদিক, পরাশর বিশ্বাস ফেসবুক লাইভে এসে শনিবার দিন রাত্রে বিপ্লব দেবকে নিয়ে বলেছে যে এইভাবে যে আপনি মিডিয়াকে যে থ্রেটেন করছেন, এইটা আপনি করবেন না। আপনাকে ওয়ার্নিং দেওয়া হলো, আপনি মিডিয়া কি জানেন না, মিডিয়া আপনাকে বানিয়েছে, আপনি মিডিয়া নিয়ে বলবেন না। এই পরাশর বিশ্বাস লাইভ করার পরে আমার কাছে ইন্টেলিজেন্স মারফত যে খবর আছে যে মুখ্যমন্ত্রী নিজে বিজেপির যুব মোর্চাকে ফোন করে আম্বার সাথে এবং এই কি বলে পরাশর বিশ্বাসের উপর গুন্ডারা গিয়ে হামলা করে।
এবং আপনারা সবাই ত্রিপুরাতে দেখেছেন যে পরাশর বিশ্বাসের উপরে কিভাবে হামলা হয়েছে, মাথা টাথা ফাটিয়ে বিশালভাবে মানে মৃতপ্রায় করে ছেড়ে দেওয়া হয়েছে পরাশর বিশ্বাসকে। পরাশর বিশ্বাসকে কেন মারা হলো? কারণ বিপ্লব দেবের বিরুদ্ধে উনি লাইভে এসে কথা বলেছিলেন, তাই তো? একটা মজার জিনিস দেখবেন বন্ধুরা, আপনারা হয়তো কল্পনা করতে পারবেন না যে একটা মুখ্যমন্ত্রীর পদে বসে কি করে একটা সাধারণ মানুষ যে নাকি একটা ক্রিটিসাইজ করেছে ওনাকে, কিভাবে এইভাবে অ্যাটাক করাতে পারে। আপনারা প্রসেনজিৎ চক্রবর্তী যে বিজেপির লিডার ছিল, প্রসেনজিৎ চক্রবর্তীর ভিডিওটা শুনলেই শুনবেন ওখানে কি বলেছেন প্রসেনজিৎ চক্রবর্তী। প্রসেনজিৎ চক্রবর্তী বলেছেন বিপ্লব দেব নিজে ফোন করে গুন্ডা লাগিয়ে আমার উপরে অ্যাটাক করিয়েছে, কারণ আমি বিপ্লব দেবের বিরুদ্ধে বলেছি। এখন এই পরাশর বিশ্বাস যে সাংবাদিক, এই পরাশর বিশ্বাসের উপরেও যে অ্যাটাকটা হয়েছে, এটাও হয়েছে বিপ্লব দেবের ডাইরেক্ট মানে সুপারভিশনে হয়েছে। ডাইরেক্ট কথা বলে ডাইরেক্টলি বলা হয়েছে যে ওকে আজকে রাত্রের মধ্যেই এমন মার মারতে হবে যাতে একটা দৃষ্টান্ত স্থাপন করা হয়। মানে সোজা কথা হলো, ত্রিপুরার যিনি এখন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, উনি নিজের কোনো সমালোচনা উনি শুনতে পারেন না। উনার এখন কথা হলো যে আমার বিরুদ্ধে যেই লেখবে, যে কোথাও কিছু বলবে, বিজেপির বা যুব মোর্চা বা চারিদিকের গুন্ডা বাহিনী ভাড়াটে গুন্ডা দিয়ে ওকে মারধর দিলাম, এইসব ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হলো, তাতে মানুষের মধ্যে একটা ফিয়ার সাইকোসিস ঢুকে গেল। কেউ আর ভয়ে আর কথা বলবে না বিপ্লব দেবের বিরুদ্ধে। এবং আপনারা বন্ধুরা একটা জিনিস জানলে খুব আশ্চর্য হবেন যে যেই মানুষটা মুখ্যমন্ত্রীর পদে বসে আছে সে এতটাই বোকা, সে মনে করছে যে আজীবন সে মুখ্যমন্ত্রী থাকবে। এবং আপনারা জানেন বিভিন্ন মিছিল মিটিং এ সে এই কথাটা বলেছে বারবার যে আমি সারা জীবন মুখ্যমন্ত্রী থাকব। আমি কিভাবে সারা জীবন মুখ্যমন্ত্রী থাকব? আমি প্রত্যেকটা ডিস্ট্রিক্টে গুন্ডা বাহিনী মানে অ্যাপয়েন্টমেন্ট করেছি, চারিদিকে গুন্ডারা আমার চারিদিকে ঘিরে আছে, গুন্ডা এবং স্মাগলাররা। তা এরা কি করবে, যেই নাকি কেউ মুখ খুলবে বা কোনো প্রোটেস্ট করবে বা অপোজিশন পার্টি, এটা কংগ্রেস হোক সিপিএম হোক যেই হোক, তারা যখন কোনো প্রোগ্রাম করবে বা কিছু করবে তাদেরকে অ্যাটাক করা হবে, ঠিক আছে? তো এইভাবে অ্যাটাক করে একদিকে পুলিশ লাগানো হয়েছে, আরেকদিকে লাগানো হয়েছে এদের উপরে অ্যাটাক, তারপরে ফলস কেস লাগানো হচ্ছে। তো বিপ্লব দেবের প্ল্যানই হচ্ছে একদিকে গুন্ডা বাহিনী, আরেকদিকে পুলিশ, আরেকদিকে ফলস কেস, এই তিনটা দিয়ে মানুষকে পুরো একদম মানে টেররের মাঝখানে রেখে, এটাকে ফিয়ার সাইকোসিস বলে। সো দিস ইজ কল্ড ফিয়ার সাইকোসিস। ফিয়ার সাইকোসিস মানে কি? আমি জানি যে আমাকে 10,000 লোক ঘৃণা করে, ঠিক আছে, কিন্তু আমি তো 10,000 লোককে কিছু করতে পারবো না। তাই আমি 10,000 লোকের থেকে 4-5টা লোককে সিলেক্ট করলাম যারা নাকি আমার বিরুদ্ধে একটু বলছে, তাদেরকে এমন ঠ্যাঙানো হলো, চারিদিকে ছবি ছাপানো হলো, যাতে বাকি 10,000 লোক যাতে ভয়ে থাকে। এটাকে বলা হয় ফিয়ার সাইকোসিস। তো এই ফিয়ার সাইকোসিসই হচ্ছে ত্রিপুরাতে বিপ্লব দেবের এবং এই রতনলাল বা প্রতিমা, এদের হচ্ছে মেইন ক্যাপিটালটাই হচ্ছে ফিয়ার সাইকোসিস। এই জন্য বন্ধুরা আপনাদের আমি বলবো, আপনারা শুধু শুধু ভয় পাবেন না। 8টা ডিস্ট্রিক্ট মিলে খুব বেশি হলো ওদের হাতে হয়তো কত হবে, 1,000ও হবে না, কয়েকশো গুন্ডা পান্ডা আছে। কিন্তু আপনারা সবাই এক হয়ে যান, প্রতিবাদে নামুন, এবং আপনাদের উপরে কেউ যদি অ্যাটাক করে পাল্টাতে যান, আপনারা এখন চুপ করে বসে থাকলে হবে না। কারণ আমি আপনাদের বলি, আপনারা দেখেছেন যে 2018 সালের ওরা বিপ্লব দেব পাওয়ারে আসার পরে আগরতলা থেকে শুরু করে সারা ত্রিপুরায় কংগ্রেসের অফিস ভাঙা হয়েছে, সিপিএম এর পার্টি অফিস ভাঙা হয়েছে, কংগ্রেসের লোকেদের উপর আক্রমণ করা হয়েছে, সিপিএম এর উপরে আক্রমণ করা হয়েছে, বাকিদের উপর আক্রমণ। এটা হচ্ছে এদের পলিটিক্যাল স্ট্র্যাটেজি। এটার মানে হলো যে আমি 1 লক্ষ লোককে তো বসে আনতে পারবো না, কিন্তু আমরা 100টা লোকের বাড়িঘর পুড়িয়ে দিতে পারি, ওদেরকে অ্যাটাক করতে পারি। তাহলে আমি সবার মনে একটা ভয় ঢুকিয়ে দিলাম যে তুমি যদি আমার বিরুদ্ধে একটা কথা বলো, তোমাকেও ঠিক
ওই প্রসেনজিৎ চক্রবর্তী বা পরাশর বিশ্বাসের মতো মারা হবে। তারপর এমন ভাবে মারা হবে যে নেক্সট টাইম যদি আবার কেউ মুখ খোলে তাহলে ওকে একদম মার্ডারই করে ফেলা হবে। তো এটাকেই বলা হয় টিপিক্যাল ইউপি বিহারে যে পলিটিক্সটা চলে, ফিয়ার সাইকোসিস ছড়িয়ে, এটা বিপ্লব দেব ত্রিপুরাতে আমদানি করেছে। তো এখন আমাদের ত্রিপুরাবাসীর মেন উদ্দেশ্য হবে এই শনি ত্রিপুরা থেকে যাতে বিদায় হয়। এবং আপনাদের জন্য গুড নিউজ হলো যে আগামী 3 মাসের মধ্যেই আপনারা নতুন মুখ্যমন্ত্রী দেখতে পাবেন। মোটামুটি হয়ে গেছে সমস্ত কিছু, যা দেখতে পাচ্ছি আমি, মানে যেভাবে চলছে হয়তো আপনারা দেখতে পাবেন। কারণ ত্রিপুরাতে এখন সিপিএম হোক, কংগ্রেস হোক, বিজেপিরও 90%, 80 to 90% পার্টির মধ্যে সবাই চাইছে যে ত্রিপুরাতে আমরা প্রথমে গণতন্ত্রটাকে স্থাপন করি, গণতন্ত্রটা আমরা ফিরিয়ে আনি। আমরা যাতে এই গুন্ডা তারপরে ক্রিমিনালরা যাতে আমাদের যাতে এইভাবে যাতে আমাদের অ্যাটাক না করতে পারে। তারপর যেমন এটা সিপিএম এর পার্টি অফিসই হোক, ভাঙা হচ্ছে, পোড়ানো হচ্ছে। আজকেও আমি খবর পেলাম একজন সিপিএম নেতাকে প্রচন্ড ভাবে মারা হয়েছে। তো এইভাবে অ্যাটাক চলছে। আমি যারা নাকি বিরোধী দল নেতা আছে, যিনি নাকি এখন আমাদের বিরোধী দল নেতা মানিক সরকার, আমি ওনাদেরও বলবো যে আপনারা ইয়ংদের মানে পার্টিতে প্রমিনেন্ট পজিশনে নিয়ে আসুন, যারা লড়াকু তাদেরকে নিয়ে আসুন। কংগ্রেসকেও বলছি যে আপনারা ইয়ং জেনারেশন লড়াকুদের পার্টিতে নিয়ে আসুন। কারণ আপনারা যদি বৃদ্ধ মানুষেরা আপনারা পারবেন না, আপনাদের সময়ের পলিটিক্স, আপনাদের সময়ের চিন্তাধারাটা অন্যরকম ছিল, ভদ্রলোকের চিন্তাধারা, যে আমরা অপোজিশন পার্টিতে থাকলেও আমাদের মধ্যে একটা পলিটিক্যাল জেন্টলনেস বা আমাদের মধ্যে একটা কালচার থাকবে। আমরা এইভাবে ব্যক্তি আক্রমণে যাব না, মারপিট তো অনেক দূরের কথা, এটা ছিল আপনাদের জমানা। এখনকার জুমলা জমানা হচ্ছে আলাদা, লাঠি নিয়ে আপনাদের বাড়িতে আসবে, ভাঙতে, আপনাকে মারতে আসবে। আপনি কি তখন গীতা পাঠ বা চণ্ডী পাঠ করবেন, না আপনি লাঠি পাল্টা মারবেন ওদেরকে? তো এটা আপনাদের ভাবতে হবে। আমি কংগ্রেসকেও বলছি, সিপিএম কেও বলছি, যত পার্টি আছে ত্রিপুরাতে অপোজিশনে, সবার উদ্দেশ্যে আমার একই কথা যে আপনারা পাল্টা যারা দিতে পারে, লিডার হোক মানুষ হোক, আপনারা পাল্টার জন্য প্রস্তুত হন। কারণ ত্রিপুরা এখন যেই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, এখন ত্রিপুরা যে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী ওপেন স্টেজে দাঁড়িয়ে হুমকি দিচ্ছে যে মিডিয়াকে দেখে নেওয়া হবে, ইতিহাস ক্ষমা করবে না, বিপ্লব দেব ক্ষমা করবে না। তো আমার প্রশ্ন বন্ধুরা আপনাদের কাছে, আমরা কেন ক্ষমা করব বিপ্লব দেবকে? আমরা কেন ক্ষমা করব? ত্রিপুরাবাসীরা কেন ক্ষমা করবে? আপনারা যোগ্য জবাব দিন, এখন থেকে আন্দোলন গড়ে তুলুন। আর বিজেপিতেও যারা আছেন তাদেরকে আমি বলবো যে আপনারাও চিন্তা করুন, যেরকম মানুষ বসে রয়েছে মুখ্যমন্ত্রীর পদে, আপনাদের পার্টি তো ধ্বংস হলোই, তারপরে দেখবেন ও যখন মুখ্যমন্ত্রী না থাকবে রাস্তাঘাটে বেরোতে পারবেন না। তা এখনো সময় আছে, আপনারা চোখ খুলুন, এই মূর্খকে চিনুন, আর এর থ্রেট থেকে শুরু করে কোনো কিছুতে পাত্তাও দেবেন না। কারণ একটা জিনিস মনে রাখবেন বন্ধুরা, দুর্বল মানুষেরাই এরকম ক্রিমিনালের মতো বিহেভ করে। দুর্বলরাই এভাবে মাঝরাতে বাইক নিয়ে এসে বাড়িঘর জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়। দুর্বলরাই এইভাবে স্টেজে ওঠে মুখ্যমন্ত্রী পদের অসম্মান করে। ত্রিপুরার মুখ্যমন্ত্রীর পদে বিপ্লব দেবের একটা মানুষ বসে থাকা হচ্ছে ত্রিপুরা, এটা মানে এটা ডেমোক্রেসিতে মুখ্যমন্ত্রী পদের অবমাননা, এটা মানে ইনসাল্ট টু এ সিএম পোস্ট। একটা চিফ মিনিস্টার হতে গেলে যে ন্যূনতম যোগ্যতা থাকতে হয়, এই লোকটার কিছুই নেই। সে ওপেনলি গিয়ে সে থ্রেট দিচ্ছে মিডিয়াকে যে দেখে নেব। হ্যাঁ, আরে মুখ্যমন্ত্রী হয়ে তারপর স্বাস্থ্যমন্ত্রী, এতগুলো দপ্তর বিপ্লব দেব নিজের সাথে রেখেছেন, অথচ একটা পান দোকান চালানোরও কোনো কোয়ালিটি নেই। তো এরকম একটা লোক যার কোনো কোয়ালিটি নেই, এর কারণে ত্রিপুরার জিবি হসপিটালে কোভিডের এই অবস্থা। এখন অব্দি কোভিডে প্রায় 200-র কাছাকাছি মারা গেছেন, বেশিরভাগই মারা গেছেন অক্সিজেন নেই, এই নেই সেই নেই জিবি হসপিটালে। তারপর আপনারা সবাই জানেন ত্রিপুরাতে কোভিড কিভাবে ছড়াচ্ছে। নর্থ ইস্টের মধ্যে ত্রিপুরাতে কোভিডের ইনফেকশন রেট হচ্ছে হাইয়েস্ট।
নর্থ ইস্টের মধ্যে। এবং ইন্ডিয়ার মধ্যে সারা ত্রিপুরা হচ্ছে অগাস্ট মাসের সিএমআই ডাটার হিসেবে ত্রিপুরা আনএমপ্লয়মেন্টে হচ্ছে সেকেন্ড হরিয়ানার পরে। তো বিপ্লব দেবের মুখ্যমন্ত্রিত্বর কারণে দেখুন কোভিড বাড়ছে, কোভিড আউট অফ কন্ট্রোল, এমনকি আনএমপ্লয়মেন্ট থেকে শুরু করে সবকিছু বাড়ছে। আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট আমি কথা বলবো, ত্রিপুরাতে কোভিড যে টেস্টিং বা ল্যাবগুলো আছে, আমি জানতে পারলাম মাত্র একটা নাকি ল্যাব আছে, অথচ নর্থ ইস্টের ছোট ছোট স্টেট এবং সিকিম থেকে শুরু করে অনেকগুলো ল্যাব আছে, ওরা কোভিডটাকে খুব সিরিয়াসলি নিয়েছে। তো একটা জিনিস এখন বলা যায় যে বিপ্লব দেবের আন্ডারে ত্রিপুরার হেলথ সিস্টেম বা হেলথ মিনিস্ট্রিটা পুরোটাই ভেঙে পড়েছে। মানে ডাক্তাররা বেতন পাচ্ছেন না, তারপর সিনিয়র ডাক্তারদের কোনো সম্মান বা কোনো কথা শোনা হচ্ছে না। ফেব্রুয়ারি মাস থেকে জিবির NTH 1-2 বিল্ডিং গুলোতে অক্সিজেন যাচ্ছে না, অক্সিজেনের প্রেসার খুব কম, খারাপ হয়ে আছে, মেরামতি করানোর কোনো ইচ্ছে নেই। তো এইভাবে একজন মূর্খ লোক মুখ্যমন্ত্রীর পদে বসে এই কোভিডের সময়ে ত্রিপুরাতে একটা মারণ যজ্ঞের মতো চলছে। জিবি হয়ে গেছে একটা মৃত্যু, মানে একটা শ্মশানের মিছিল জিবিতে, মানুষ ওখানে ঢুকলে আর বেঁচে বেরোচ্ছে না, এত মানে খারাপ অবস্থা জিবির, অক্সিজেন নেই, এই নেই। হ্যাঁ, তারপর আমার এখানে কথাটা হলো যে ত্রিপুরার হেলথ সিস্টেমটা যে এইভাবে ভেঙে পড়েছে, আপনারা দেখেছেন মুখ্যমন্ত্রীর কোনো দায়িত্ববোধ? যে হেলথ মিনিস্টারের পদটা লিখে রয়েছেন কিন্তু কিছু জানেন না। ত্রিপুরাতে একজন ভালো মানুষ দেবাশিস বসু যতদিন হেলথ সেক্রেটারি ছিলেন, প্রথম কয়েক মাস 2-3 মাস ত্রিপুরাতে কিন্তু করোনার সংখ্যা ছিল 0, আপনারা যারা মনে রাখবেন। তারপর থেকে এই বিপ্লব দেব ত্রিপুরাতে কি করে ট্রান্সপোর্ট বিভিন্ন রকমের ভুলভাল ডিসিশনের জন্য এখন ত্রিপুরাতে হাজার হাজার চলছে করোনা কেস, প্রত্যেক দিন বাড়ছে এটা ঝাঁপিয়ে, প্রত্যেক দিন মৃত্যু হচ্ছে। করোনা সিচুয়েশন তো ত্রিপুরাতে টোটালি আউট অফ কন্ট্রোল। এমনকি সেন্টার থেকে অব্দি টিম এসছে, সেন্টারের টিমও খুব আনহ্যাপি ত্রিপুরাতে যেই অবস্থা হসপিটালগুলোতে, মানে এটা মৃত্যুনগরী বলা যায়। তো এইরকম মূর্খ মানুষ যে নাকি কোনো কাজই করতে পারছে না, হেলথ সিস্টেমটা ভেঙে পড়েছে, সেগুলো নিয়ে পত্রপত্রিকা মিডিয়া যখন লেখে তখন ওর গা জ্বালা হয় যে কেন লিখছে হেলথ মিনিস্ট্রির বিরুদ্ধে, কেন লিখছে জিবি হসপিটালে এত দুরবস্থা। বিপ্লব দেবের পছন্দ না যে জিবি হসপিটালে যে এত লোক মারা যাচ্ছে, গত কয়েক মাসে শয়ে শয়ে লোক যে মারা গেছে বা অক্সিজেন নেই, এগুলো হাইলাইট করা হোক মিডিয়াতে, এটা বিপ্লব দেব চায় না। যারাই হাইলাইট করে ওই মিডিয়াদের থ্রেট দেওয়া হলো যে দেখে নেবে। আরে কি দেখে নেবে রে ভাই? তুমি দিল্লি থেকে এসছো, ক্ষমতাতে পেয়েছো মাগনা, তারপর বাটপারি করে কিছুদিন পরে তোমাকে দেখবে ত্রিপুরাবাসী কি করে ত্রিপুরা থেকে বিদায় করে। তুমি কাকে ইতিহাস শেখাবে? ইতিহাস তোমাকে শেখাবে যে বাটপারদের কি হয়। তো আমি বন্ধুরা বলবো, যারাই বেকার আমার আছেন, যারা নাকি আমার সাথে যোগাযোগ করেছেন, আপনারা আন্দোলন গড়ে তুলুন। আর আমি যারা মিডিয়া থেকে আমার কথা শুনছেন, আপনাদের একটা কথাই বলবো, ভয় পেয়ে চুপ করে বসে থাকবেন না। একজন সাংবাদিক আম্বাসার পরাশর বিশ্বাস যদি নিজের গলা ওঠাতে পারে এবং যদি মানে কি বলবো, নিজে গর্জে উঠতে পারে, আপনাদের মধ্যে ওই শক্তিটা আছে, আপনারাও ওপেনলি গর্জে উঠুন। একটা সাধারণ লোক যে জিম ইনস্ট্রাক্টর ছিল বা গাড়ির ড্রাইভার ছিল বা একটা পিয়ন ছিল, মানে কপালের গুণে বা বাটপাড়ির গুণে মুখ্যমন্ত্রী হয়ে গেছে, একে এত ভয় পেলে কি চলবে? আমাদের ত্রিপুরাতে গণতন্ত্র বাঁচাতে হবে, ত্রিপুরাতে আমাদের গণতন্ত্র বাঁচাতে হবে এবং এই 3 শনি ত্রিপুরা থেকে বিদায় করতে হবে, 3 শনিকে। এবং এটা আমাদের সবার এখন সংকল্প হওয়া উচিত যে কোনো ভয় ভীতির কাছে আমরা যাতে আত্মসমর্পণ না করি। আপনারা চারিদিকে সবাই গর্জে উঠুন। আপনারা 37 লক্ষ, আর এগুলো হচ্ছে মাত্র কয়েকটা, এদের গুন্ডা বাহিনী সব মিলে 1000 খানেকও হবে না, 500-600 হবে খুব সম্ভবত। তো এই জন্য আপনারা সবাই গর্জে উঠুন, ত্রিপুরাতে গণতন্ত্র রাখুন। আর আমি লাস্টে কথাটা শেষ করার আগে আমি একটা ওয়ার্নিং দিতে চাই, ত্রিপুরার যেই পলিটিশিয়ানদের সাহস হচ্ছে যে মিডিয়াকে ধমকি দেওয়ার, মিডিয়াকে আপনারা কখনোই ধমকি দেবেন না।
কারণ আপনারা আপনাদের পলিটিক্যাল কেরিয়ার বা আপনাদের পলিটিক্যাল ইমেজ এটা মিডিয়ার সৃষ্টি। মিডিয়া যেমন আপনাদের সৃষ্টি করে, মিডিয়া আপনাদের ধ্বংসও করতে পারে। তো এইটা মনে রাখবেন। কাজ কাজ যেভাবে করছেন ত্রিপুরাতে, আপনাদের কখনো কেউ ভোট দেবে না, এটা শিওর। হ্যাঁ, কিন্তু এইভাবে থ্রেট দেবেন না। আর আমি কথা বলার আগে আরেকটা কথা বলতে চাই। এই যে এত বড় অ্যাটাক হলো জার্নালিস্ট প্রসেনজিৎ চক্রবর্তীর উপরে, যে বিজেপির, তারপর এত বড় যে অ্যাটাক হলো জার্নালিস্ট পরাশর বিশ্বাসের উপরে, উনিও বিজেপির করেছেন অনেকদিন। তো এদের এই সাংবাদিকের উপর অ্যাটাকের উপরে কিন্তু মুখ্যমন্ত্রী কিন্তু একদম সাইলেন্ট আছেন, একদম নিঃশব্দে আছেন। কিন্তু একটা শব্দ আপনারা শুনেছেন গভর্নমেন্ট থেকে কন্ডেম করা হয়েছে? করা হয়নি। কারণ যে কাজ মুখ্যমন্ত্রী নিজে অর্ডার দিয়ে করিয়েছেন, কে কন্ডেম করবে এটা, তাই না? তো এই জন্য বলবো যে ক্রিমিনালরাও যখন খুব উপরে পাওয়ারে যায়, এটা আমাদের জনগণের দায়িত্ব এই ক্রিমিনালদের ওই পাওয়ার থেকে সরিয়ে ত্রিপুরাটাকে একটা সুস্থ অবস্থায় আনতে। না হলে আপনারা যারা মনে করছেন আমরা ভয় পেয়ে বাড়িতে বসে থাকবো, আমাদের গায়ে চিমটি কাটেনি, কেন আমরা কিছু লিখতে যাব, বলতে যাব, প্রটেস্ট করতে যাব, আপনারা ভুল করছেন। আপনাদের পাশের বাড়িতে আজকে অ্যাটাক হচ্ছে, আগামী দিন আপনার উপরে হবে। আপনারা এখন থেকে গর্জে উঠুন। এখন থেকে কোনো অন্যায় মেনে নেবেন না। অ্যাটাক হলে আপনারা পাল্টা অ্যাটাকে যান। কিন্তু মনে রাখবেন, গণতন্ত্র ত্রিপুরাতে ধরে রাখার দায়িত্ব এটা সবার, এটা আমাদের সবার। আজকে মিডিয়াকে থ্রেট দিচ্ছে, গতকাল একজনকে অ্যাটাক করাচ্ছে, আজকে সিপিএম এর এক লিডারকে অ্যাটাক করলো, কালকে কংগ্রেসের করছে। এই তো করছে ওরা, গুন্ডা বাহিনী। এটা ফিয়ার সাইকোসিস ছড়াচ্ছে, অথচ ওরা খুব অল্প। এই জন্য আমি সবাইকে বলবো, আপনারা ভয় ত্যাগ করুন। অনেক হয়েছে ভয়ের, 2.5 বছর হয়েছে। ত্রিপুরাতে এখন বাঁচতে গেলে, গণতন্ত্র যদি আমরা রাখতে চাই, ত্রিপুরাতে প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে এই 3 শনি থেকে ত্রিপুরাকে মুক্ত করতে হবে, এবং আমরা মুক্ত করবই। কারণ বাটপাড়ির কারণে, 2 নম্বরির কারণে ত্রিপুরাবাসী এই বাটপারি ভুল বুঝতে পারিনি। এক বাটপার এবং এসব জালিয়াতদের ক্ষমতায় বসানো হয়েছে। কিন্তু ওদের আজকের এই টুডে হচ্ছে ওদের, ওরা ক্ষমতায় আছে, কিন্তু আগামী হচ্ছে আমাদের। আমরা না, শুধু আমরা এই বাটপার জালিয়াতদের ক্ষমা করব না, এবং ইতিহাসও এদের মাফ করবে না। মনে রাখবেন এটা সবাই। ত্রিপুরাতে গণতন্ত্র আমাদের ফিরিয়ে আনতে হবে। আমরা ভয়ের কাছে নতি স্বীকার করব না। আপনারা সবাই গর্জে উঠুন, গণতন্ত্রের পথে চলুন। বাধা আসবে, কিন্তু আপনারা সারেন্ডার করবেন না। এই কয়েকটা গুন্ডা পান্ডার জন্য আপনারা নিজেদের এভাবে লুকিয়ে রেখে কাপুরুষের মতো থাকবেন না। রাস্তায় নামুন, গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করুন। আর এই যে এখন চলছে জীবিতে মৃত্যুর দল, চারিদিকে এরকম, এই দুরবস্থা থেকে ত্রিপুরাকে বাঁচাতে আপনাদের সবারই বাঁচাতে হবে। এটা আমার কাজ না। আমি যেটা করছি এটা হলো আপনাদের সবার হয়ে কথাগুলো আমি পৌঁছে দিচ্ছি। এটাই আমার দায়িত্ব। আমি একটা মিডিয়ার এডিটর। আজকে বাকি এডিটরও কথা বলেছেন, শুনেছেন। আমাদের দায়িত্ব হচ্ছে বাস্তবটা আপনাদের কাছে পৌঁছিয়ে দেওয়া। আমি কোনো পলিটিক্যাল পার্টির সাথে যুক্ত নেই, ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কার অ্যান্ড পার্সন। আমার কথাগুলো আপনারা ঠিক ওইভাবেই শুনবেন, যেটা নাকি একটা সুস্থ মস্তিষ্ক লোকেরা নিজেরা চিন্তা করতে পারে। তো আমাদের এখন গোল হবে ত্রিপুরার এই 3 শনি বিদায় এবং ত্রিপুরাতে গণতন্ত্র প্রতিষ্ঠা করা। ভয়, ডর, অ্যাটাক এগুলোর কাছে আমরা আত্মসমর্পণ করব না। কারণ এরা দেখুন, আপনারা চুপ করে বসে থাকলে আপনাদের মারবে, বা আপনাদের জীবনযাত্রা থেকে শুরু করে, এটা 10,323কেও বলছি, বাকিদেরও বলছি, আপনাদের ভাত না খেতে দিয়ে মেরে ফেলবে ওরা না দিবে কোনো চাকরি, না আপনাদের দেবে কোনো রোজগার, কিছুই দিতে পারবে না। তো এই জন্য দিনে প্রত্যেক দিন তিলে তিলে মরার থেকে একবারে মরাটা অনেক ভালো। এই জন্য আপনাদের উপরে যদি কোনো অ্যাটাক আসে, পাল্টা আপনারা যান, গণতান্ত্রিক ভাবে আপনারা জেগে উঠুন। কারণ এইরকম ক্রিমিনালরা এখন ত্রিপুরাটা রুল করছে, এবং ক্রিমিনালদের হাতে আমরা ত্রিপুরা এভাবে ছেড়ে দিতে পারি না। আমিও ত্রিপুরার
একদিন ফিরে আসবো ত্রিপুরাতে, এখন আসতে পারছি না কারণ আমার বিরুদ্ধে অনেক রকমের ফলস কেস বিপ্লবদের লাগিয়ে রেখেছে কাপুরুষের মতো। কাপুরুষরা যা করে ঠিক ওটাই করছে। মাঝরাতে গিয়ে বাড়িঘর ভাঙচুর করবে, বৃদ্ধ মানুষদের ভয় দেখাবে, তারপর ফলস কেস লাগাবে, এই করছে। এই হচ্ছে কাপুরুষের কাজ, ঠিক আছে? তো বন্ধুরা, আজকের জন্য আমি কথা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন। এবং আমি সাংবাদিকদের উপর এইভাবে অ্যাটাক, বিশেষ করে সাংবাদিক পরাশর বিশ্বাস, উনি সুস্থ হয়ে উঠুন, আমি মা ত্রিপুরেশ্বরীর কাছে প্রার্থনা করছি। এবং এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি যে এইভাবে সাংবাদিকদের উপরে অ্যাটাক হচ্ছে ত্রিপুরাতে, এবং এই অ্যাটাক করার জন্য মুখ্যমন্ত্রী নিজেই বলে দিয়েছেন। তো এই জন্য আমাদের সবার এখন একসাথে মিলে কাজ করতে হবে, কাটিং অ্যাক্রস পলিটিক্যাল লাইন্স, এবং আমাদের খুব শক্তভাবে গর্জে উঠতে হবে। ত্রিপুরাতে আমরা এই 3 শনি বিদায় করা ছাড়া আমরা থামবো না, এটা হচ্ছে আমাদের সংকল্প। এবং ত্রিপুরায় এই যে জীবিতে মানুষ যাচ্ছে, মারা যাচ্ছে, চারিদিকে মৃত্যু নগরী, চারিদিকে দুরবস্থা, কোনো চাকরি নেই, কিছু নেই, এই যে অবস্থা, এর থেকে ত্রিপুরাকে রক্ষা করতে গেলে আমাদের এখন থেকে জেগে উঠতে হবে। এবং বন্ধুরা, আপনারা ভয় পাবেন না, ভয়ের কিছু নেই। ওরা সংখ্যায় খুব অল্প। এদের ফান্ডা বা টেকনিকই হচ্ছে একটা ফিয়ার সাইকোসিস ছড়িয়ে দেওয়া। এই ফিয়ার সাইকোসিস মানে সবাই যাতে ভয়ে থাকে, তাতেই ওরা করবে। এবং আমি গত লাইভে বলেছি, এই লাইভেও বলেছি, প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিকে বলছি, 2023-এর ইলেকশনের জন্য এখন থেকেই তৈরি হন। বিশালভাবে ভায়োলেন্স হবে, বাইরে থেকে গুন্ডা পান্ডা আসবে, ক্রিমিনালরা আসবে। আপনারা এখন থেকে ইয়ং জেনারেশনদের দায়িত্বগুলো দিন, না হলে আপনারা সামলাতে পারবেন না। এবং এখন থেকেই শক্ত হন, প্রতিরোধ গড়ে তুলুন। তা আমি এটাই বলবো। এবং আমি কথা বলার শেষে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আপনি এখন থেকে থ্রেট দেওয়া, ইতিহাস, কে ক্ষমা করবে, এগুলো করবেন না। আপনি আয়নাতে নিজের চেহারা দেখুন, ভাবুন যে আপনার দিন ঘনিয়ে আসছে যাবার, তারপরে কি হবে আপনার। কিন্তু এইভাবে সাধারণ মানুষ, গোবেচারা মানুষের উপর অ্যাটাক করাবেন না। এবং ত্রিপুরা আপনার বাপের না, ত্রিপুরা আমাদের সবার। এবং ত্রিপুরাকে আমরা আবার গণতন্ত্রের পথে ফিরিয়ে আনবো, এবং ত্রিপুরার জন্য আমরা সবাই একসাথে মিলে কাজ করব। কিন্তু ত্রিপুরাতে এখন থেকে এই সন্ত্রাস, এই ড্রাগস, এই গাঁজা, ফেন্সিডিল, জাভা ট্যাবলেট, এই যে মাফিয়াদের চারিদিকে যে একাধিপত্য চারিদিকে, এই শনি আমাদের ভাঙতে হবে বন্ধুরা। না হলে প্রত্যেকটা পানের দোকানে আপনারা ড্রাগ এখন দেখতে পাচ্ছেন। চারিদিকে ড্রাগ এডিক্টের সংখ্যা অনেক বেড়ে গেছে। ত্রিপুরাকে বাঁচানোর দায়িত্ব আমাদের, ফিউচার জেনারেশনকে বাঁচানোর দায়িত্ব আমাদের। এটা আমাদের করতে হবে। এই যে কতগুলো ক্রিমিনাল ক্ষমতায় বসেছে, এদেরকে টেনে নামানোর দায়িত্ব আমাদের। ভুল যারা করেছেন, এই বাটপাটদের বসিয়ে এই ভুলও শোধরানোর দায়িত্ব আপনাদের। তো আমি বলবো বন্ধুরা, আমাদের অনেক কাজ আছে আগে, কিন্তু আপনারা ভয় পাবেন না। ত্রিপুরা আমাদের, এবং এই ত্রিপুরা আমাদের ভবিষ্যতে। ত্রিপুরার জন্য আমাদের এখন থেকেই কাজ করতে হবে। এবং ক্রিমিনাল, জুমলা এবং এই সব মাফিয়াদের কাছে আমরা কখনোই, এদের ভয়ের কাছে আমরা কখনোই নতি স্বীকার করতে পারি না। গণতন্ত্রকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের সবার। আমি আজকে এতটুকু অবধি কথা বলে আজকের লাইভ আমি শেষ করছি। আমার কাছে অনেক রিকোয়েস্ট এসছে নর্থ ইস্ট থেকে এবং ত্রিপুরা থেকে, বাইরে থেকে, যে ফেসবুকে ইংলিশে লাইভ করার জন্য। হয়তো খুব সম্ভবত কালকে পরশুর মধ্যে আমি ইংলিশে ছোট একটা লাইভ করব। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। আবার আগামী রোববার দিন আপনাদের সাথে কথা হবে। আর টিল দেন, গুড বাই। আর আপনারা কোভিডের সময় খুব সাবধানে থাকবেন, যাতে এটা ইনফেকশনটা আপনাদের না বাড়ে। আপনারা সবাই ভালো থাকুন। আমাদের অনেক যুদ্ধ আছে সামনে, ওটা আমাদের চালিয়ে যেতে হবে। এই বলে আজকে আমার লাইভের কথা আমি এখানে শেষ করছি। জয় হিন্দ।